কাঁপিয়ে দিয়েছে আমার দেশ। শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ। স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে, এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে গলায় গলায় বন্ধু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। প্রিয় দর্শক, এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, খুন হয়েছে অসংখ্য মানুষ। এবার যোদ্ধারা ঘরে ফিরবে না মুক্তি না করে। এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা। পায়ের রক্ত যদি মাথায় উঠে যায় আর কোনো ঠান্ডা মানুষ যদি খেপা যায়, তাহলে আপনি দেখবেন পরিস্থিতি ভিন্ন রকম হয়। এর সাক্ষী কিন্তু বাংলাদেশ। একটা বাঘ, তাকে আপনি খোঁচাচ্ছেন, আপনি তার লেজ দিয়া খেলছেন, দড়ির মতন গিটটা দিচ্ছেন, মুখের সামনে এসে হালুম এরকম আওয়াজ করছেন, তারপর তার নাকের মধ্যে আঙ্গুল ঢুকে এরকম নাড়াচাড়া করছেন। তো আসলে পরিণতিটা কি হবে? এই বাঘটার চামড়া এত মোটা, এটা সহজে ঘুম ভাঙানো যায় না। আমিও চেষ্টা করছি ঘুম ভাঙিয়ে দেবো। একটা নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে, যেটা গত 54 বছরে সম্ভব হয়নি, সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে। কিছু সুখবর আমরা পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন, এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে, এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। চাঞ্চল্যকর একটা হিরোইজম অভিযান ছিল আমাদের বিজেপি জওয়ানদের। দর্শক, ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমাটিক স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজিবি জওয়ানরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দু একজন গায়েও নাকি লাগছে। পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি। এই সময় আটক করা হয়েছে 3 বাংলাদেশি মানব পাচারকারী দালালকে। তো দালাল সিয়াদায়া আমরা মনে করি বৈষম্য বিরোধী বাংলাদেশে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার এটা, যারা আমাদের মা এবং বোনদেরকে ফুসলিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে কথা বলে, অভিনয় করে, চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করে, এই নরকিটদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে সীমান্তের মধ্যে কাঁটাতারে লটকায়া বাংলাদেশের সকল টেলিভিশন সেন্টারকে দাওয়াত দিয়া লাইভ স্ট্রিমিংয়ে ধাঁচাধাস কয়েকটা কি হবে ঠুস 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 সারা বাংলাদেশ দেখবে, যারা ভবিষ্যতে কোনো মায়ের মেয়ের দিকে এরকম নজর দিবে মারি, এই ঘটনাটা মাথায় যেন থাকে। কিন্তু হবে কি, আমরা যারা বাংলাদেশকে এই মুহূর্তে লিড করছেন বিভিন্ন সেক্টরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই দাবিটা তোলেন, এটা জরুরি। আচ্ছা, যাই হোক, তো সন্ধ্যা 7:30টার দিকে আপনার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আমাদের বিজিবি। আটককৃত কারা আপনাদের এলাকার মানুষ, তাদের বিচার এলাকার জনগণ করবেন। আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লেখে গিয়েছে। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন। আমার দেশ বলে দিবে বাংলাদেশ যাবে কোন পথে। আমার দেশ বলে দিবে বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় আপনার আমাদের কি ভূমিকা পালন করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা পদানত করতে চাচ্ছে, কারো রাজ্যে পরিণত করতে যাচ্ছে, কিংবা কারো বগলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে, সেইটা এই দেশে হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলব। প্রিয় বন্ধুরা আমার, একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান। শুধু আজকের রবিবারের পত্রিকা, আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলাটটা দেখেন,
প্রথম পেজটা আপনি দেখেন, তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন। মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেখেন, এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা। আজকের শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। তারপরে হচ্ছে সঙ্গে 14 সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারপরে হচ্ছে তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমানে। এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন। এই হচ্ছে আজকের আমার দেশের আজকের পত্রিকার শিরোনাম। প্রিয় দর্শক, এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, খুন হয়েছে অসংখ্য মানুষ। এবার যোদ্ধারা ঘরে ফিরবে না মুক্তি না করে। এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা, যারা এর আগে কিছুদিন মায়ানমারে যুদ্ধ করে সেখানে ট্রেনিং নিয়ে সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নিজের দেশকে, নিজের রাজ্যকে স্বাধীন করার কাজে নেমে পড়েছে। সেই নরেন্দ্র মোদী আজকে নিজের চিপায় নিজে পড়েছেন মণিপুরে, কারণ তার কাজটা ছিল তার পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের সাথে হট্টগোল লাগিয়ে ফায়দা লুটা। আর সেই ফায়দা লুটার সেই নরেন্দ্র মোদীকে এখন কাপুরুষ করে দিচ্ছে তার নিজের দেশ মণিপুরের মুক্তিগামী জনতা। মণিপুরের মুক্তিগামী জনতার কণ্ঠে আপনারা কথা শুনেছেন, বিভিন্ন নিউজ থেকে আপনাদেরকে আপডেট করেছি আমি যে মণিপুরে এই মুহূর্তে কি অবস্থা চলছে। যে কোনো সময় মণিপুর ডিক্লার দিবে স্বাধীন মণিপুর একটি রাষ্ট্র হিসাবে। তাই সেই মণিপুরের সাথে সাথে ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার 7টি রাজ্যই আলাদা হওয়ার ঘোষণার মুখোমুখি অবস্থায় আছে। আর সেই মুখোমুখি অবস্থার কারণে আমরা বাংলাদেশ থাকব ভালো অবস্থানে, কারণ তারা সেই 7টি রাজ্যের ভিতরে সবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশের সব ধরনের রোড ঘাট রেল সব বাণিজ্য সবকিছু বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশকে ব্যবহার করেছে 15.5 বছর। আমরা আর দেব না ভারতকে বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশের এক হাত জায়গা। বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে, যেটা গত 54 বছরে সম্ভব হয়নি, সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে। কিছু সুখবর আমরা পাচ্ছি। নানান সময় আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকটু কার্যকর কিছু খবর আপনারা শুনতে পাবেন। দর্শক, 1971 সালে আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলেও কার্যত আমরা স্বাধীন হতে পারিনি। ভারতের কাছে আমরা পরাধীন ছিলাম। আমরা পিন্ডির গোলামি থেকে দিল্লির গোলামির মধ্যে পড়েছিলাম। ভারত আমাদেরকে তাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা বন্ধু রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করতো না। ভারত আমাদেরকে তাদের অধীন বা পরাধীন কোনো ভ্যাসেলস স্টেট অথবা তাদের কোনো প্রভিন্সের মতো মূল্যায়ন করতো। আমরা পরাধীন ছিলাম, উই ওয়ার সাবঅর্ডিনেট টু ভারত। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণ শুরু হয়েছে হাসিনা পালানোর পর থেকেই। এমনকি যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তখনও কিন্তু ভারতের পরাধীনতা থেকে আমরা এতটা বের হতে পারিনি, যেটা 5 আগস্টের পর আমরা বের হয়েছি। তো ভারত নানানভাবে আমাদের ডিস্টার্ব করেছে বা করছে, আমাদেরকে ইরিটেট করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। তা সত্ত্বেও ডক্টর ইউনূস সরকারের অনড় অবস্থান এবং বাংলাদেশের জনগণের ঐক্যের ফলে ভারত লাইনে আসতে শুরু করেছে। তাদের সুর অনেকটা নরম, তারা চুপছে যাচ্ছে। ষড়যন্ত্র তারা বন্ধ করেনি এবং করবেও না, কিন্তু অনেক কিছুই বাংলাদেশ সরকারের চাওয়া অনুযায়ী তারা করতে বাধ্য হচ্ছে বা বাধ্য হবে। এমনকি ভারতের ভিতরেও এই বিষয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে। ভারতের ভিতরেও অনেকেই সরকারের সমালোচনা করছে, ভারত সরকারের, যে তোমরা বাংলাদেশের সাথে কি শুরু করছো, এটা তো আমাদের ক্ষতি। অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, মেডিকেল ট্যুরিজম হোটেল ট্যুরিজমের অবস্থা খারাপ, ভিসা দিচ্ছে না। এটা সাময়িক আস্ফালন, কিন্তু ওরা জানে যে বাংলাদেশের লোকজনকে ভিসা না দিলে ওদের 12টা বাজবে। এই জন্য তাদের দেশের ভিতরেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে, যার ফলে খবর হচ্ছে যে ভারত বাংলাদেশ বিষয়ে তাদের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে পারে। এটাই আমাদের জন্য একটা সুখবর যে ভারত বাধ্য হয়ে বাংলাদেশ ইস্যুতে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে যাচ্ছে। হ্যাঁ, এখনো ডিস্টার্ব করছে। সর্বশেষ একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে বলি বা একটা ঘটনা, যে কিভাবে ওরা ডিস্টার্ব করছে। দেখেন, এগুলো নিয়ে বাংলাদেশের জনগণের সোচ্চার হতে হবে এবং তোলপাড় সৃষ্টি করতে হবে। জনগণ যদি সোচ্চার হয়, ভারত এমনিতেই চুপসে যাবে। খবর, ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি, এবং আসলে বদলাতে যাচ্ছে। ওরা বাংলাদেশের ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, নইলে ওদের একুলুকু সব হারাবে। ওরা চারদিক থেকে ভারত বন্ধুহীন হয়ে যাচ্ছে। অতএব বাংলাদেশকে হারালে একদিক থেকে চীন মারবে, একদিক থেকে পাকিস্তান মারবে, এরপরে যদি বাংলাদেশও মারে। আপনি চিন্তা করেন, 1971-এর পর যা ঘটেনি, এই 2024-এর পর সেটা ঘটেছে। পাকিস্তানি জাহাজ এসেছে। অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। বাংলাদেশ কিন্তু নতজানু নীতিতে ভারতকে ডিল করছে না, সাহসিকতার সাথে, পাকিস্তানকে স্পেস দিয়ে, চীনকে স্পেস দিয়ে।
ভারত কিন্তু আসলে সিরিয়াসলি ভয় পাচ্ছে এবং ভয় পাবে, সামনে ঘটনা আরো ঘটবে। ভারতকে আমরা ভয় দেখিয়ে বলে না যে ঘাট ধাক্কা দিয়ে সোজা করতে, এইভাবে সোজা করছি। ভাঙা আঙুলে ঘি উঠবে, সোজা আঙুলে ঘি ওঠে না। তো বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণ আঙ্গুল বাঁকা করেছে। তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের জাহাজ বেড়েছে চট্টগ্রামে। ব্যবসা বাণিজ্য হতেই পারে এবং হওয়া উচিত, পাকিস্তানের সাথে ফ্লাইট চালু, নানান কিছু হচ্ছে। বাংলাদেশে ভারত এখন যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বকরা পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাস বলে অভিহিত করেছেন। এ ধরনের পরিবর্তনগুলো বেশিরভাগই দুটি উৎস থেকে আসে। প্রথমটি হলো বাহ্যিক পরিবেশের পরিবর্তন, যা একটি দেশকে তার অভ্যন্তরীণ রাজনীতির অগ্রাধিকার এবং কৌশলগুলোকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে। পরের দৃশ্যটি ঢাকার পররাষ্ট্রনীতির অভিমুখে নাটকীয় পরিবর্তন অবদান রাখছে, যার প্রভাব নয়াদিল্লির জন্য উল্লেখযোগ্য। এছাড়া হাসিনা বাংলাদেশ ইসলামপন্থী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আশ্রয় দেননি এবং ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তো এই সরকার যে বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিবে সেটা না। ইসলামপন্থী বলতে যারা গণতান্ত্রিক, যারা ভারতের জন্য থ্রেট নয় বা কারোর জন্য থ্রেট নয়, তাদেরকে কেন নিয়ন্ত্রণে রাখবে? তো ইসলামপন্থীদেরকে নিয়ন্ত্রণে রাখা এটা আরেকটা নতজানু নীতি। ভারতের প্রেসক্রিপশনে ইসলামপন্থীদের উপর নির্যাতন করা হয়েছে, এটা এখান থেকে স্পষ্ট হয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।